ওকে, আমরা আজকে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের সাহিত্যিক টপিকস এর নাম দিয়েছি বাংলাদেশের সাহিত্যিক। কিন্তু এই বাংলাদেশের সাহিত্যিক বলার কারণটা কি কে বলতে পারবে? আমরা তো সাহিত্যিক, আমরা যখন পড়ি তখন দেখতে পাই যে আমাদের এখানে কিছু সাহিত্যিক ভারতের থাকে, কিছু সাহিত্যিক থাকে বাংলাদেশের। হুম। আমরা মূলত কিন্তু ভারত এবং বাংলাদেশের দুইজনের সাহিত্যিক, বাংলা সাহিত্যের হিসাব করতে গেলে দুই জায়গার সাহিত্যিকে আমাদের আলোচনায় চলে আসে। তো আজকে যে টপিক আমাকে দিয়েছিল, এখানে কয়েকজনের নাম আমি বাদ দিয়েছি আলোচনাতে। আহ, কারণ হলো যে তাদের নাম বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে তারা বাংলাদেশের সাহিত্যিক না। আমরা আজকে মূলত যে কয়েকজন সাহিত্যিক নিয়ে আলোচনা করব তারা সবাই বাংলাদেশের সাহিত্যিক, কিন্তু তাদের অনেকেরই জন্ম ভারতে হয়েছে। কিন্তু ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে মূলত 1947 সালে, আমাদের যখন ভারত পাকিস্তান ভাগ হলো, হুম, 1947 সালে, কত সালে হয়েছে ভারত পাকিস্তান ভাগ? 1947 সালে। এই 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে আমাদের বাংলাদেশের যে বাংলা বা এই আমাদের পূর্ব বাংলায়, তখন এটাকে বলা হতো কি পূর্ব বাংলা। এই পূর্ব বাংলায় যারা আহ জন্ম ছিল বা যাদের পরিবার পরিজন ছিল, তারা এই পূর্ব বাংলাটা নামকরণ হয়ে গেল কি পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে চলে আসে। এখন পূর্ব পাকিস্তানের আমাদের যে পাকিস্তান রাষ্ট্রটা 1947 সালে আমাদের দুইটা দেশ গঠন হয়েছিল, একটা হচ্ছে ভারত এবং আরেকটা হচ্ছে কি পাকিস্তান। তো এই দুইটা দেশের জন্মের পরে আমাদের যারা বাংলা ভাষার সাহিত্যিক যারা ছিল, বাংলা সাহিত্যিক যারা ছিল, তারা পাকিস্তানের তখন দুইটা রাজধানী, একটা ছিল লাহোর এবং আরেকটা ছিল কি ঢাকা। ওকে। তো স্বাভাবিকভাবেই যারা বাংলা ভাষাকে নিয়ে সাহিত্য রচনা করছিল তারা কোথায় চলে আসলো? ঢাকা চলে আসলো। ঢাকা কেন্দ্রিক আমাদের সাহিত্য আন্দোলন শুরু হলো। এই কারণে আমাদের বাংলাদেশের সাহিত্যিক, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এই যে বাংলা ভাষার সাহিত্যিক যারা ঢাকা চলে আসলো, তারা আমাদের মুক্তিযুদ্ধে একটা বিশাল অবদান রেখেছিল। এই মুক্তিযুদ্ধে তারা বিশাল অবদান রেখেছিল। এবং তারা মূলত কিভাবে অবদানটা রেখেছিল, এই সাহিত্যিকরা, তারা আমরা যে কয়জনই আজকে আলোচনা করব, তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের কেন প্রয়োজন, মুক্তিযুদ্ধ করলে আমাদের লাভ কি হবে, এই বিষয়গুলো জনগণকে বোঝাতে সমর্থ হয়েছিল। তারা যে শুধু সাহিত্য রচনা করেছিল তাই নয়, তারা কবিতা, গান, নাটক, তারপরে বিভিন্ন প্রবন্ধ, সভা, সেমিনার, আলোচনা, হ্যাঁ, এরকম নানা ভাবে তারা কিন্তু কি আমাদের বাংলাদেশের মানুষকে বোঝাতে পেরেছিল স্বাধীনতা আমাদের কেন প্রয়োজন এবং কি লাভ। ওকে। এজন্য বলা হয়ে থাকে বাংলাদেশের বুদ্ধিজীবীরাই মূলত মুক্তিযুদ্ধে শুরু করেছিল এবং আমাদের মুক্তিযুদ্ধে শেষ হয়েছিল এই বুদ্ধিজীবীদের মাধ্যমে বা বুদ্ধিজীবীদের হত্যা করার মাধ্যমে। এই বুদ্ধিজীবীরাই কিন্তু আমাদের বোঝাতে পেরেছিল আমাদের কেন স্বাধীনতা প্রয়োজন। আমরা 24শে গণ আন্দোলনের দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা এখানে দেখবো যে বিভিন্ন ইউটিউব ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওকে। তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না। তখন ছিল কি পত্রিকা, রেডিও, টেলিভিশন, বা এই আমাদের যে বই, ওকে, বা সভা, সেমিনার, এসব। তো এগুলোর মাধ্যমে তারা আমাদের সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল। এই কারণে আমাদের বাংলাদেশের সাহিত্যিক একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন আমাদের বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাংলাদেশের সাহিত্যিক। ওকে। কারণ আমরা এখন যেসব সাহিত্যিক আমরা ভারতের ইয়েতে ছিল, তাদের আহ বিষয়টা একটু অনেকটাই এখন কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আমাদের এখন বাংলাদেশের সাহিত্যিকদের দিকে একটু ফোকাসটা বেশি পড়বে। যে জাতীয়তাবোধের ব্যাপার আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, আমরা যারা বিসিএস কে টার্গেট করেছি, আমাদের সরকার যেই চেঞ্জ হোক না কেন সেই সরকারের ভাও বুঝতে হবে, সেই সরকারের মানে ট্রেন্ডস কি সেটা আমাদের বুঝতে হবে। তো স্বাভাবিকভাবে এখন যে ট্রেন্ডস চলতেছে আমাকে সেই ট্রেন্ডস অনুযায়ী আগাতে হবে। হ্যাঁ। আমাদের এতদিন একটা পক্ষের
কি করা হয়েছিল, একটা বিষয় শুধু ভালো দিকগুলা জানানো হয়েছিল, খারাপ দিকটাকে গোপন করে ফেলা হয়েছিল, একজনে শুধু মুক্তিযুদ্ধের সব ক্রেডিট নিয়ে যাচ্ছিল। সেই বিষয় থেকে এখন আমরা বর্তমানে বের হয়ে আসছি। এখানে মুক্তিযুদ্ধের যে একটা গণ আন্দোলন ছিল, মুক্তিযুদ্ধের শুধু একজনের ক্রেডিট না, কারো বাপের না। হ্যাঁ, সেই জিনিসটা এখন মানুষ আস্তে আস্তে জানতেছে বা বুঝতে পারতেছে, বা এটা আগেও বুঝছে, বলতে পারে নাই। ওকে, এই কারণে আমাদের বাংলাদেশের সাহিত্যিক খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের বিসিএস পরীক্ষার জন্য। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন লাইভে, তাদেরকে আমি বলবো যে আপনারা আহ, কে কোথা থেকে লাইভ দেখছেন তা কমেন্টে লিখেন। আর ভিডিওটা আপনারা শেয়ার করে দেন, শেয়ার করে আরো বেশি মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সুযোগ করে দেন। আমরা আসলে বিসিএস জার্নির মাধ্যমে এই যে উদ্যোগটা নিয়েছি, আমাদের অন্যতম একটা মূল কারণ হচ্ছে যে বিসিএস নিয়ে আসলে যে ধারণাটা তৈরি আছে আমাদের সমাজে, যে কি শুধুমাত্র কিছু জেনারেল নলেজ জানলেই, হ্যাঁ, অমুক ইয়ার দূরত্ব কত, কোন দেশের রাজধানী কি, এগুলা জানলেই যে বিসিএস হয়ে যাবে তা না। যে বিসিএস পরীক্ষা দেয়, যে বিসিএস পাশ করে, সেই জানে বিসিএস এ কি আসে কি আসে না। ওকে, কিছু মিসকনসেপ্ট সমাজে প্রচলিত আছে, আমাদের অনেক কিছু জানতে হবে। একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, ক্যাডার অফিসার, তাকে অনেক বিষয়ে জানতে হয়, অনেক অনেক বিষয় তাকে মাথায় রাখতে হয়। হ্যাঁ, এজন্য আপনাদেরকে জানতে হবে, সাহিত্য জানতে হবে, গণিত জানতে হবে, বিজ্ঞান জানতে হবে, ইংরেজি জানতে হবে, আইসিটিও জানতে হবে। সবকিছুর বিষয় আপনাকে, সব কাজে আপনাকে একটা থাকতে হবে, অলওয়েজ কেয়ার হতে হবে। তো এই বিষয়টা আমরা ফোকাস করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সেই সামাজিক দায়বদ্ধতা, আমি, মান্না ভাই, রাজীব দা, আমাদের দায়বদ্ধতা হচ্ছে এরকম যে অনেকে বিসিএস কোচিং এর নামে পোলাপানের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সেই আসলে অনেকটা তাদের পকেট কেটে টাকাটা নিয়ে নিচ্ছে। আমরা কিন্তু সেই হিসেবে অনেক চিপ রেটে, আমরা শুধু আমাদের ইয়াটা করার জন্য, আমাদের যে এই কস্টিংটা, এই যে যে আপনাদেরকে লাইভ ক্লাস নিচ্ছি, আমাদের কিছু ইয়ে আছে, সেই জন্য খুব অল্প খরচে নিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা এত অল্প খরচ নিচ্ছি যে এটা অনেকে বিশ্বাস করতে পারে না, অনেকে আসলে মনে করে যে আমরা কোনো ইয়া কিনা। তো যাই হোক, আমরা যে ফ্রড না সেটার প্রমাণ তো আপনারা যারা নিয়মিত ক্লাস করতেছেন তারা জানেন। হ্যাঁ, তো সেজন্যই বলবো যে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ থাকবে তারা যেন একটু আমাদের ভিডিওটা শেয়ার করেন। তো প্রথমে আমি আমার পরিচয়টা আহ, দিলাম, যে দিয়ে নেই, আমাদের একটু ক্লিয়ার করে নিই আগে, একটু 1 মিনিট। আমি মেহেদী হাসান, 34 বিসিএস সাধারণ শিক্ষা, বান্দরবান সরকারি কলেজে কর্মরত আছি। আহ আপনাদের সাথে আমি বাংলার মেন্টর হিসেবে যুক্ত আছি। তো যারা আমার ক্লাস নিয়মিত করেছেন আগে থেকে তাদের তো জানেনই, আর যারা নতুন এসেছেন তাদের সাথে পরিচয় হয়ে গেল। তো আমরা আলোচনার সুবিধার্থে আমরা প্রথমে যেটা আলোচনা করব, আমাদের আহ যেই কবি সাহিত্যিকদের নিয়ে আজকে আমরা আলোচনা করব, তাদের নাম হচ্ছে জহির রায়হান, মুনির চৌধুরী, শওকত ওসমান, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ শামসুল হক এবং হুমায়ুন আজাদ। আমি আসলে সময় স্বল্পতার কারণে লাস্টের 3 জনের স্লাইডটা রেডি করতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এই লাস্টের 3 জনের স্লাইড রেডি করে একদম পিডিএফ ফাইলটা আপনাদেরকে গ্রুপে আমি শেয়ার করে দিব। আর বাকি যাদের আছে তাদেরকে নিয়ে আমরা এখন মূলত আলোচনা শুরু করব। প্রথমে আসে আমাদের জহির রায়হানের নাম। জহির রায়হান, জন্ম 19 আগস্ট 1935 এবং 30 জানুয়ারি 1972 সালে তার নিখোঁজ হয়ে যান তিনি। তিনি মূলত ঔপন্যাসিক, চলচ্চিত্র নির্মাতা। আমরা তাকে বেশি মনে রেখেছি তার চলচ্চিত্র নির্মাণের কারণে, এই চলচ্চিত্র নির্মাতা হওয়ার কারণে তাকে আমরা বেশি মনে রেখেছি। আর ঔপন্যাসিক বানানটা একটু খেয়াল করেন, ঔপন্যাসিক বানানটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। ও হবে, উ হবে না, ঠিক আছে? ঔপন্যাসিক আপনাদের ও দিয়ে লিখতে পারলে ভালো হয়। তো আমরা জহির রায় আসলে এখানে অনেকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকেই বিভিন্ন লেখকের, কবি সাহিত্যিকদের জন্মসাল মৃত্যুসাল নিয়ে মুখস্থ করতে করতে মাথা মাথা নষ্ট করে ফেলেন। এটা করার কোনো দরকার নাই। আমি এই তাদের, আমার জন্মসাল এটা এত গুরুত্বপূর্ণ না। জন্মসাল মৃত্যুসাল খুব রিনাউন্ড যারা কবি সাহিত্যিক, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত,
জসীমউদ্দিন, এই কয়েকজন নাম করা যারা আছেন, হ্যাঁ, জীবনানন্দ দাশ, এই 5 জনের জন্ম মৃত্যু সাল আপনারা যতটা ভালোভাবে পারেন জেনে নিবেন, বাকি আর গুলো তেমন গুরুত্বপূর্ণ না। ওকে, তো আমরা জানি সংক্ষিপ্ত পরিচিতি হিসেবে তার 19 আগস্ট, তার ফেনীতে তার জন্ম। ফেনীতে কেউ আছেন? ফেনীর কেউ আছেন? জি স্যার, আমি আছি। কি নাম? শারমিনা আক্তার। শারমিন আক্তার। গেছেন কখনো এই জহির রায়হানের বাড়িতে? জি না স্যার। একটু যাবেন না? আপনার এলাকার এরকম একজন গুণী মানুষ, হ্যাঁ, আপনার তো যাওয়া উচিত। গিয়ে যাবেন, দেখবেন, এগুলো ইন্সপায়ার করবে আপনাকে। আপনাকে একটা কিছু, এরকম একজন গুণী মানুষের বাড়িতে গেলে আপনি সবসময় মনে রাখবেন, গুণী মানুষদের সান্নিধ্যে থাকবেন। গুণী মানুষদের সান্নিধ্যে থাকলে আপনারও ভিতরে কি গুণ চলে আসবে। বুঝে গেছে? তো জহির রায়হান 1935 সালের 19 আগস্ট জন্ম, ফেনীতে, বাংলাদেশের ইয়াতে, বাংলাদেশেই তার জন্ম কিন্তু, হ্যাঁ। মৃত্যু 30 জানুয়ারি, নিখোঁজ হয়ে যান। তার ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তিনি মূলত নিখোঁজ হয়ে যান। এবং তিনি অবশ্যই একজন প্রগতিশীল বাঙালি চিন্তাবিদ, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। আমরা যে প্রগতিশীল, প্রগতিশীল বলতে আমরা কি বুঝি? কেউ কি বলতে পারবেন প্রগতিশীল বলতে আমরা কি বুঝি? প্রগতিশীল মানে গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে গিয়ে যিনি চিন্তা করতে পারেন তাকে বলা হয় প্রগতিশীল। কিন্তু আমাদের দেশে এখন একটা এমন একটা কনসেপ্ট তৈরি হয়েছে, আনফরচুনেটলি, মানে আপনি যতই গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে চিন্তা করুন না কেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে কেউ প্রগতিশীল বলবে না। প্রগতিশীল হইতে গেলে ওই আপনাকে শাহবাগী টাইপ হইতে হবে। ওকে, মানে আপনাকে বিড়ি খাইতে হবে, গা গোসল করা যাবে না, গা থেকে গন্ধ আসতে হবে। তো এরকম করে প্রগতিশীল, নাস্তিক হইতে হবে এরকম। আপনি যে সুস্থ ভাবে থেকেও চিন্তা ভাবনা করে যে আপনি প্রগতিশীল করতে পারবেন, সেটা আপনি হবে না। এটা থেকে আসলে আমাদের এইটাও কিন্তু একটা সীমাবদ্ধতা, চিন্তার সীমাবদ্ধতা। হ্যাঁ, আমাদের শাহবাগীরা ইয়াতে গিয়ে নানা ধরনের অনেক কথা বলে। মানে মূল কথা হচ্ছে যে এই ট্রেন্ডস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওকে, আমরা যদি যে গুণী মানুষ তাকে গুণী হিসেবেই অ্যাপ্রিসিয়েট করতে হবে, সে যেই ধর্মেরই হোক না কেন। হ্যাঁ, তাকে যেই ধর্মেরই হোক না কেন তাকে ট্যাগ দেওয়া যাবে না ধর্মের নামে। সে বিশ্বাসী হতে পারে, অবিশ্বাসী হতে পারে, আমরা তাকে বিচার করবো তার কর্ম দিয়ে। তো যাই হোক, এই যে জহির রায়হান, জহির রায়হান তার আসল নাম না। ওকে, তার আসল নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ। তার আসল নাম হচ্ছে কি? মোহাম্মদ জহিরুল্লাহ। ওকে, তার নাম জহির রায়হান, এটা দেন কমরেড মণি সিংহ। কমরেড মণি সিংহ তার নাম, কমরেড মণি সিংহ, তার নাম জহির রায়হান দেন। এখন এই কমরেড কি, কেউ কি বলতে পারেন কমরেড কাকে বলে? কমিউনিস্ট রাজনীতির সাথে সম্পৃক্ত, কমিউনিজমের সাথে হ্যাঁ, কমিউনিস্ট, সম্পর্ক, কমিউনিস্ট রাজনীতিটা কি? যেটাকে আমরা বাম রাজনীতি বলি। হম, বাম রাজনীতি বলি, কিন্তু বাম রাজনীতিটা কি? আমাদের এখন বাম রাজনীতি মানে হয়ে গেছে নাস্তিক। ওকে, কিন্তু আমরা যদি এই যে এখন যে একটা আহ ইয়া হয়, ইনকিলাব জিন্দাবাদ। ওকে, ইনকিলাব জিন্দাবাদ। ওকে, এটা কিন্তু যিনি ছিলেন তিনি একজন কমরেড ছিলেন, কিন্তু তার লেবাস যদি আপনারা দেখেন, দাঁড়িয়ে আছে, মাথায় জিন্না টুপি আছে, এটা যদি বর্তমান সময়ের ওই যে বামপন্থী শাহবাগীরা হইতো তাহলে কখনোই এটা করতো না। আবার এই যে এইটা ইনকিলাব জিন্দাবাদ, অনেকে অনেকে কিন্তু মানে মনে করতেছে যে এটা ধর্মীয় একটা মুসলমানদের বুঝি। আসলে তা না, এটা একটা বিশাল ইতিহাস আছে। আপনারা এই ইনকিলাব জিন্দাবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বিসিএস এর জন্য। এটা একটু ভালো করে জেনে নিবেন ইতিহাস সার্চ দিয়ে। তো যাই হোক, আমাদের ওইদিকে দেখার বিষয় না। এই যে কমরেড মণি সিংহ আমাদের
মোহাম্মদ জহিরুল্লাহকে নাম চেঞ্জ করে দেন জহির রায়হান। এরকম আমরা অনেকে অনেক অনেক সাহিত্যিককে দেখতে পাবো, তারা তাদের আসল নামটা না রেখে নামের পরিবর্তন আনে। তো আমাদের যেহেতু আমি বলেইছিলাম প্রথমে যে তার মূল অবদান যে চলচ্চিত্র জগতে তার যে অবস্থান সেটা, তার একটা যে মুভি আছে জীবন থেকে নেয়া, হ্যাঁ, এই জীবন থেকে নেয়া মুভিটা একটা আহ, মানে সুন্দর যেটা আমরা যেখানে দেখতে পাই, এটাকে একটা কনসেপ্ট আকারে দেখানো হয়েছে যে কিভাবে একজনের কাছে পুরো দেশটা জিম্মি হয়ে থাকে। তো এই জীবন থেকে নেয়াতে এই খাঁচা ভাঙবো আমি কেমন করে একটা হাসি রসাত্মক ব্যঙ্গাত্মক ইয়েতে কিন্তু দেখানো হয়েছে। যদিও কিন্তু আহ, আহ, ওইটার মূল ইয়েটা ছিল যে ইয়াহিয়া খানের সামরিক শাসন এবং সামরিক শাসনের আবদ্ধ আমাদের এই বাংলাদেশ, এটা ছিল তার মূল কনসেপ্ট মুভিটার। আপনারা যদি কখনো সুযোগ হয় ইউটিউবে আছে, দেখে নিতে পারেন। আনবিলিভেবল, মানে এত সুন্দর ঘটনা, এত সুন্দর অভিনয়, এটা বর্তমান সময়েও এগুলো পাওয়া মুশকিল। শুধু একটাই লিমিটেশন যেটা, সেটা হচ্ছে যে কি সেটা সাদা কালো, হয়তো বা একটু ঝিরঝির করবে, কিন্তু আপনি যদি ঘটনার ডায়লগ গুলো শুনেন চমকে যাবেন যে কত সুন্দর ডায়লগ হতে পারে, কত সুন্দর নিখুঁত অভিনয় হতে পারে, কত সুন্দর আহ লজিক্যাল অ্যান্সার, লজিক্যাল এগুলো হতে পারে। এরপর আরেকটা তার বিখ্যাত মুভি স্টপ জেনোসাইড, এটা তিনি প্রকাশ করে যেতে পারেননি। তিনি মুক্তিযুদ্ধের সময় যে শরণার্থীরা এসেছিল, সে শরণার্থীরা যখন কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা তিনি সরাসরি প্রামাণ্য চিত্রটা তিনি ভিডিও করেছিলেন। ওকে, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে এই প্রামাণ্য চিত্রটা তিনি জাস্ট রেকর্ড করেছিলেন, রেকর্ড করে এডিট করতে পারেন, এডিট করে যে প্রকাশ করবেন তার আগেই তার মৃত্যু হয়ে যায়। মানে তিনি যে 30শে জানুয়ারি 1972 সালে তার ভাইকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে যান, যে আর পাওয়া যায়নি। তো এটা নিয়ে সত্যজিৎ রায়ের কাছে নিয়ে দেওয়া হয়েছিল যে এই যে আমাদের ফাইলটা আছে সেটাকে একটু এডিট করে জহির রায়হানের এটাকে করেন, মানে প্রকাশ করার জন্য। তো তিনি বললেন এটা স্ক্রিপ্ট কোথায়? ওকে, বলে কোনো স্ক্রিপ্ট নাই, এটা জহির রায়হান সরাসরি নিজে ভিডিও করছে এবং নিজেই পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কি কথা বলে গেছে ইংরেজিতে। বলতো ও মাই গড, এটা কেমনে সম্ভব? এটা কোনো স্ক্রিপ্ট ছাড়া, কোনো ধরনের হেজিটেশন ছাড়া, কোনো ধরনের পজ দেওয়া ছাড়া, এও করা ছাড়া একজন মানুষ এত সুন্দর করে কিভাবে করে দিয়েছে। স্টপ জেনোসাইড লিখে ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবেন, দেখতে বুঝতে পারবেন যে কত জিনিয়াস একজন মানুষ ছিল, যে কোনো ধরনের স্ক্রিপ্ট ছাড়া ইনস্ট্যান্ট কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্যান্ট ধারাবাহিক বর্ণনা দিয়ে যাচ্ছেন, এবং সেখানে কোনো ধরনের কোনো নাই, পজ নাই, কোনো ধরনের কোনো ব্রেক নাই, কোনো এও নাই, কিছুই নাই। যেমন আমাদের এই যে বিভিন্ন যে সময় আমাদের লাইভে যখন কিছু বলে, হ্যাঁ, এও করে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এরকম করে বলে না, কিচ্ছু নাই। আপনারা দেখলে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা জিনিয়াস হলে এই জিনিসটা হতে পারে। তো যাই হোক, এই স্টপ জেনোসাইডটা তার একটা বিখ্যাত আহ, তার এছাড়াও তিনি আরেকটা যে তার প্রথম একটা সিনেমা স্কোপ মুভি বানিয়েছিলেন, সেটার নাম হচ্ছে বাহানা। হ্যাঁ, বাহানা। এবং তার আরো আছে। তার সাহিত্যকর্মগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব এখন। সাহিত্যকর্ম ছিল তার রাজনৈতিক সচেতনতা, মানবতাবোধ এবং সামাজিক প্রতি। আমরা সবাই হাজার বছর ধরে যে উপন্যাসটা, তার কালজয়ী উপন্যাস এসএসসিতে আমরা পড়ে আসছি, কয়েকটা জেনারেশন, আমিও পড়ে আসছি, আপনারাও পড়ে আসতেছেন। এই হাজার বছর ধরে এই উপন্যাসের যে আবেদনটা, সে আবেদন কখনই কি শেষ হবে না। তো হাজার বছর ধরে আমাদের আবহমান বাংলার গ্রামীণিয়াটাকে তিনি তুলে ধরেছেন, এবং এটা 2005 সালে এটাকে নিয়ে একটা কিচ করা হয়, চলচ্চিত্র তৈরি করা হয়। আরেক ফাল্গুন ভাষা আন্দোলনের স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে লেখা। এই যে আকাঙ্ক্ষা বানানটা আপনারা একটু খেয়াল করেন, আকাঙ্ক্ষা, এটা অনেকে শুদ্ধ বানান লিখে না, উমর সাথে অবশ্যই আপনাকে ক্ষীয় আকার দিতে হবে। আপনি অনুসার বা খ লিখলেও হবে না। তো এখানে আমাদের আরেক ফাল্গুনের যে চরিত্রগুলো আছে, মুনির, রসুল, তারপর হচ্ছে যে আপনার সালমা, হ্যাঁ, এরকম আসাদ, এরকম আরো কয়েকটা চরিত্র আছে। এটা মূলত আমাদের ভাষা আন্দোলন নিয়ে আরেক ফাল্গুন, ভাষা স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে লেখা। বরফ গলা নদী রাজনৈতিক চেতনার প্রতিচ্ছবি। বরফ গলা নদী, আমরা বরফ গলা নদীতে যদি দেখি যে
অর্থনৈতিক কারণে যে একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়, সেই অর্থনৈতিক সেই এটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এছাড়াও আরো কিছু আছে, আর কেউ নেই, হ্যাঁ, সূর্যগ্রহণ, তার গল্পগ্রন্থ জন্মান্তর, অনন্ত, শেষ বিকেলের মেয়ে, এগুলো সবকিছু তার এক একটা মাস্টারপিস। আপনারা এগুলো পড়বেন। আপনাদের কিন্তু বিসিএস এ একটা জিনিস আমি বলি, লেখার ভিতরে আপনি শুধু লিখে গেলে হবে না, সেই লেখার ভিতরে রসকস থাকতে হবে। লেখার ভিতরে যদি রসকস না থাকে তাহলে আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন না। আমাদের প্রিলিতে পাশ করার পর রিটেন পরীক্ষা, এবং রিটেনে আপনাকে লেখার ভিতরে রসকস থাকতে হবে। আপনি যদি শুধু গাইড পড়ে যান তাহলে কখনোই লেখাতে রসকস আনতে পারবেন না। এজন্য আপনাকে ক্লাসিক্যাল রাইটারদের লেখাগুলো পড়তে হবে। ক্লাসিক্যাল রাইটারদের লেখা পড়লেই আপনার ভিতরে অটোমেটিক্যালি সেটা জেনারেট হবে, আপনি লিখতে পারবেন। আর একটা সত্যি কথা বলি যে যদি কোনোভাবে আপনি প্রিলি পাস করতে পারেন তাহলে যে কোনো একটা সরকারি চাকরি আপনার জন্য এখন নিশ্চিত। কোনোভাবে আপনি প্রিলি পাস করতে পারলে আপনার জন্য সরকারি চাকরি নিশ্চিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে সম্ভব? কারো কি কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে? আপনি যদি কোনোভাবে প্রিলি পাস করতে পারেন, প্রিলি পাস করলে আপনার সরকারি চাকরি নিশ্চিত, একদম নিশ্চিত, 100% গ্যারান্টি। জি না স্যার, হ্যাঁ, স্যার কোনো আইডিয়া নাই। কোনো আইডিয়া নেই? তাহলে আমি একটু আইডিয়া দিই। আপনার প্রিলি পাস করলে সরকারি চাকরিটা কিভাবে নিশ্চিত সেটা হচ্ছে, ইমরান ভাই এই অংশটা নিয়ে একটা ছোট শর্ট তৈরি করবেন, কিভাবে জি প্রিলি স্যার। পাস করলেই ইয়ে হয়। তা আমি বলতেছি, আপনি শুধু প্রিলি পাস করলেই আপনার একটা সরকারি চাকরি নিশ্চিত। এখন বিসিএস এর যে সার্কুলার দিয়েছে সেই সার্কুলার অনুযায়ী আপনি প্রিলি পাস করলে আপনাকে রিটেন পরীক্ষার জন্য কি করতে হবে? বসতে হবে। এখন আমি যা দেখেছি, রিটেন পরীক্ষায় আপনি যদি না চান তাহলেই আপনি ফেল করবেন, আর আপনি যদি চান যে আপনি পাশ করতে চান তাহলে আপনি পাশ করবেন। আর ভাইভাতেও যারা ভাইভা দিতে যায় একমাত্র বেয়াদব আর মানসিকভাবে সাইকো না হলে তাদেরকে ফেল করায় না। তো রিটেনে আমি কিভাবে পাস করব? রিটেনে আপনি ভালো করে পড়লে, একটু ইয়ে করলেই আপনি খুব সহজেই কি রিটেনটা পাস করে ফেলতে পারবেন। আপনি সব মিলে 450 নাম্বার পেলে আপনি রিটেন পাস। তো 450 নাম্বার পেয়ে যখন আপনি রিটেনে পাস হয়ে যাবেন, ভাইবা তো অটোমেটিক্যালি আপনি যদি কোনো ধরনের বেয়াদবি বা কিছু না করেন তাহলে আপনি ওখানে পাস। তো এই দুইটা জিনিস যখন আপনার হাতে আছে, কিন্তু প্রিলি পাস করাটাতে আপনার হাতে নাই। প্রিলি পাস করাতে আপনার যেমন মেধাও লাগবে, ইয়াও লাগবে, মেধাও লাগবে, কষ্টও লাগবে, এবং কিছুটা ভাগ্যও লাগবে। ওকে, আপনার যদি এই তিনটা জিনিসের সমন্বয় হয় তাহলে আপনি প্রিলিতে পাস করতে পারবেন। তাহলে ভাগ্য আমার 10%, বাকি 90% হচ্ছে কষ্ট। আপনাকে তাই মনে রাখতে হবে যে এই একটা নাম্বারের জন্য আমি যদি প্রিলিতে ফেল করি তাহলে আমার চাকরিটা হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু আমি কোনোভাবে কষ্ট মষ্ট করে একবার 90% যেহেতু আমার হাতে আছে, বাকি 10% ভাগ্যের উপর ছেড়ে দেন, এই 90% যেহেতু আমার হাতে আছে, আমি প্রিলিটা চাইলেই পাস করতে পারি। প্রিলিটা পাস করতে পারলে দ্যাটস মিন আপনি রিটেনে যাবেন। রিটেনে গিয়ে কোনোভাবে যেভাবে হোক 450 নাম্বার জোগাড় করবেন, সব মিলে আপনি রিটেনে পাস। এবং রিটেনে পাস করে আপনি যখন ভাইভাতে যাবেন, ভাইভাতে গেলে আপনাকে ফেল করাবে না। আমি একটা প্রশ্নের উত্তরও দিতে পারে না এমন মানুষ দেখছি, সে পাস করছে। আবার সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসছে, তাকে মোটামুটি সে কিন্তু তার অ্যারোগেন্সির জন্য তাকে ফেল করাই দিছে। ওকে, তাই এই যে দেখেন, এই কারণে আমি বলতেছি যে আপনি শুধুমাত্র কোনোভাবে কষ্ট মষ্ট করে এক প্রিলি পরীক্ষাটা পাশ করেন, প্রিলি পাস করলেই আপনার চাকরি নিশ্চিত। এরপরে রিটেন আর ভাইবা আপনি না চাইলে আপনাকে ফেল করাবে না। আপনি জাস্ট ভালো করে একটু পরীক্ষাগুলো দিলেই আপনি পাশ করে আসতে পারবেন। তো এই জন্যই বলতেছি, এভাবে আপনি প্রিলি পাস করলেই একটা সরকারি চাকরি আপনার নিশ্চিত। আর ভাইবার পরে কি হয়, আপনার যদি বিসিএস এ মেধাতে না আসে, বিসিএস এ না আসলে নন ক্যাডার দিবে, নন ক্যাডার না আসলে অন্য যে কোনো ইয়াতে দিয়ে দিবে, তাই না? এভাবে তো একটা প্যানেল তৈরি করে ওখান থেকে চাকরিতে দিয়ে দিচ্ছে। তো এই যে যে দেখেন, কোন ধরনের লবিং ছাড়া, ইয়া ছাড়া, কিছু ছাড়া আপনি একটা বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিয়ে আপনার একটা সরকারি চাকরি নিশ্চিত হয়ে যাচ্ছে। এই কারণে প্রিলিটাকে ভালো করে দেন। আমাদের এই যে নতুন যে কোর্সটা চালু হয়েছে
সেই কোর্সে ভর্তি হয়ে যান। মাত্র অল্প সময় 3 মাসের ভিতরে আপনারা প্রিলির সম্পূর্ণ একটা ভালো প্রস্তুতি নিতে এই কোর্সটা আপনাদেরকে অনেক বেশি সহায়তা করবে। তো যাই হোক, আমরা এখন পড়াশোনায় আসি। তো আমাদের জহির রায়হানের পরে আমাদের যার বিষয় নিয়ে আলোচনা করতে হবে, আমরা যাকে নিয়ে আলোচনা করবো তিনি মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী শিক্ষাবিদ, নাট্যকার এবং ভাষা সৈনিক। ভাষা সৈনিক কেন বললাম? তিনি ভাষা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন। তো আমাদের মুনীর চৌধুরীর তার জন্ম 27শে নভেম্বর 1925 সালে মানিকগঞ্জে। মানিকগঞ্জের কেউ আছেন? কেউ আছেন মানিকগঞ্জের? কেউ নাই, কথা বলে না। তো আমরা মনির চৌধুরীকে চিনি কিসের মাধ্যমে? মনির চৌধুরীকে চিনি আমরা আধুনিক বাংলা নাটকের পথ প্রদর্শক হিসেবে। দেখেন, তার আধুনিক বাংলা নাটকের পথ প্রদর্শক, তার উল্লেখযোগ্য নাট্যকর্ম হচ্ছে কবর। এই কবর নাটকটা আমরা আমাদের এসএসসি লেভেলে আমরা কিন্তু পড়েছিলাম। আপনাদের কি পড়েছেন কেউ কবর নাটকটা? কবর নাটক কে পড়ছেন? জি স্যার, করছি। কবর করছি নাটকের স্যার। কাহিনীটা কি বলেন তো? কবর নাটকের ভাষা কাহিনীটা আন্দোলন, কি ভাষা আন্দোলন স্যার। বলুন? হ্যাঁ, ভাষা আন্দোলন ছিল। আর স্পেশালিটিটা কি ছিল? এই কবর নাটকের স্পেশালিটিটা কি ছিল? ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা বাংলা নাটক, এবং এটা এই ইয়েতেই হয়েছে। আহ আমরা জানি যে ভাষা আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে মুনীর চৌধুরীকে কি করতে হয়? কারাগারে যেতে হয়। এবং সেখানে 1953 সালে, খেয়াল করেন, 1953 সালের 17ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওখানে 21শে ফেব্রুয়ারি পালন করা হবে। এই জন্য যারা রাজবন্দী যারা ছিল তারা সবাই মিলে একটা কি করে ডিসিশন নেয় যে তারা 21শে ফেব্রুয়ারিকে উদযাপন উপলক্ষে, হ্যাঁ, যেহেতু ভাষা আন্দোলনের পরে 1952 সালের পরে 1953 সালে, হ্যাঁ, এটাই এটাই প্রথম, মানে 21শে ফেব্রুয়ারি উদযাপন হবে। সেই জন্য সাংবাদিক রণেশ দাশগুপ্ত, খেয়াল করবেন, মনে রাখবেন, সাংবাদিক রণেশ দাশগুপ্তের অনুরোধে, রণেশ দাশগুপ্তের অনুরোধে তিনি এই নাটকটা রচনা করেন। যেহেতু এখন কারাগারের ভিতরে মঞ্চায়ন করা হবে, সেই কারাগারের মঞ্চায়নের পার্সপেক্টিভে পাকিস্তান সরকার তো তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটিস দিবে না। সেজন্য মনির চৌধুরী এমন একটা প্রেক্ষাপট মানে তিনি রচনা করলেন যে যেখানে কম্বল এবং হারিকেন দিয়ে খুব সহজেই এই নাটকটা কি করা যাবে? মঞ্চায়ন করা যাবে। এই কারণে তিনি এক মার্কিন নাট্যকার, এগুলো আপনারা নোট করেন, মার্কিন নাট্যকার ইউইন শ একটা নাটক লিখছিল। সেই নাটকটার নাম হচ্ছে যে ব্যারি দ্য ডেড। ব্যারি দ্য ডেড, এই নাটকটা তিনি 1936 সালে, এটা মার্কিন ইয়াতে 1936 সালে প্রকাশিত হয়। আইরিন শয়ের ব্যারি দ্য ডেড এই নাটক থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলা ভাষা আন্দোলনের পার্সপেক্টিভে তিনি এই নাটকটা কি করেন? রচনা করেন। এবং এবং এই নাটকটা রচনা করার পরে সেটা কি করা হয়? ওই জেলখানাতে সেটা কি সঞ্চয় করা হয়। তো এটা একটা প্রতীকী প্রতিবাদ, প্রতীকী নাটক। এই প্রতীকী নাটকের মাধ্যমে ভাষা আন্দোলনের বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেছে। এটা একটা, এবং এটা যদি লাভ করেছে, কনসেপ্ট নিতে পারি, কনসেপ্ট নিয়ে
তৈরি করলাম। এটা কিন্তু অনুপ্রেরণা হয়ে যায় তখন। ওকে, অনুপ্রেরণা আর কপি পেস্ট এক না। আমরা অনেক সময় আমরা রবীন্দ্রনাথকে গালি দিই। রবীন্দ্রনাথ কি করছে? একজন বাউলের গান চুরি করে নিজের নামে চালাই দিছে। এটা তো তিনি চুরি করেন নাই, এটা রবীন্দ্রনাথ নিজেই উল্লেখ করে গেছেন যে আমি এই গানটা অমুক জায়গা থেকে সুর নিয়েছি, তাই না? এটা যখন সে নিজেই উল্লেখ করে গেছেন, এভাবে সে ইংলিশ গানেরও কিছু ইয়ে করেছেন, অনুপ্রেরণা দিয়ে তিনি সেটাকে বাংলায় রূপান্তর করে করেছেন। এগুলো চুরি না, এগুলো অনুপ্রেরণা। ওকে, কারণ এই জিনিসগুলা এত বেশি ইয়ে হয়েছিল যে আমাদের সেটা মনের ভিতরে মৌলিক হিসেবে গেঁথে গেছে। আমরা একই জিনিস দেখি যে পদ্মাবতী আলাওলের, তিনি যে পদ্মাবতী রচনা করেছিলেন, সে পদ্মাবতীটা কিন্তু মালিক মোহাম্মদ জাইসির হিন্দি পদুমাবত কাব্য থেকে রচিত। হ্যাঁ, কিন্তু এখানে তিনি এমন ভাবে সেটা তার নিজের দক্ষতা, নিজের প্রতিভা, মেধা এখানে ব্যয় করেছিলেন যে সেটা একটা আলাদা মাস্টারপিসে পরিণত হয়েছিল। যেমন আরেকটা আমি সহজ উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা গজনী মুভিটা তো দেখছেন আমির খানের, তাই না? দেখছেন? কে দেখেন নাই? শর্ট টাইম মেমোরি লুজ। এই যে মাথার এখানে আমির খানের একটা দাগ থাকে, ভুলে যায় 10 মিনিট পর পর। দেখছি স্যার। দেখছেন না? এইটা একটা ইংরেজি মুভি নকল। ওকে, মেমেন্টো। আবার এই ইংরেজি মুভি থেকে একটা তামিল মুভি বানানো হয়, তামিল মুভি থেকে আবার একটা পরে হিন্দি মুভি বানানো হয়। কিন্তু এগুলো সবকিছু বাদ দিলে ওই যে আমির খান যে মুভিটা বানাইলো ওটাই কিন্তু কি হয়ে গেছে, হিট হয়ে গেছে, এবং ওইটাই সবাই মনে করতেছে এটা। আরে অনেক পরে জানা যাচ্ছে যে এরকম এরকম ইয়া পাওয়া গেছে। কিন্তু ওগুলাতে দেখেন আসল জিনিসটা কি, ওগুলার হুবহু কপি পেস্ট করে নাই, তারা কিন্তু কনসেপ্ট নিয়ে তা জাস্ট একটা নিজেদের নতুন করে উপস্থাপন করছে। তো এটা হচ্ছে অনুপ্রেরণা। তো কবর নাটকটাও ঠিক এমনি। আইরিন শয়, আমেরিকান লেখক, আইরিন শয়ের লেখা, ব্যারি দ্য ডেড, 1936 সালে রচিত। সেটার অনুপ্রেরণায় ওই যে ইয়াতে যাতে প্রদর্শন করতে পারে সেটার একটা পার্সপেক্টিভে তিনি এটা তৈরি করেছেন। এছাড়া তারও আরো একটা নাটক আছে, বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্ত। হ্যাঁ, পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে তিনি এই নাটকটা রচনা করেছিলেন। এখানে মূলত আহ আহ, মুসলমান ইব্রাহিম কার্দি বা মুসলমান ইয়াদের সাথে যে রাজপুতদের একটা যুদ্ধ হয়েছিল, হুম, সেখানে মুসলমানরা জয়ী হয়েছিল, কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই হয়। সেটা নিয়েই এই রক্তাক্ত প্রান্তর আহ, নাটকটা লেখা হয়েছে। এটা ইন্টারমিডিয়েটে আমাদের পাঠ্য ছিল। এছাড়াও মুক্তিযুদ্ধ ইয়ে করে তিনি নানান ধরনের নাটক অনুবাদ করেছেন। সরি, এখানে একটু ফন্ট ইয়ে হয়ে গেছে, এখানে একটা স্পেস হবে। নাটক অনুবাদ করেছেন, ইবসেন সহ পাশ্চাত্য নাট্যকারদের রচনা ও অনুবাদ তিনি রূপান্তর করেছেন। তার আরেকটা বিখ্যাত নাটক আছে চিঠি। হুম, এই যে চিঠি নাটকটা, এটা একটা মানে কমেডি। আমাদের আহ এখানে আহ ইয়া হয়েছে যে আহমদ ছফার একটা গাবি বৃত্তান্ত একটা বই আছে। এই বইটা কি পড়ছেন আপনারা? গাবি বৃত্তান্ত, আহমদ ছফা। যদি ইয়ে না হয় আপনারা এই বইটা একটু পড়বেন। আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে কি হয় সেই জিনিসগুলো আহমদ ছফা এই গাবি বৃত্তান্ততে খুব সুন্দরভাবে উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। ঠিক তেমনি আমাদের এখানেও এই চিঠি গল্পের মাধ্যমে বা চিঠি নাটকটার মাধ্যমে, সরি, চিঠি নাটকটার মাধ্যমে একটা ইউনিভার্সিটিতে একটা চিঠি একজন মেয়ে ছেলে একটা এঁকে দেয়। ওই চিঠিতে অনেক বিশাল একটা কাহিনী হয়ে যায়। এখানে যে ভার্সিটিতে কি হয়, কিভাবে কি হয়, হ্যাঁ, এখানে কি পাতি নেতাগুলো আসে কিভাবে, এখানে ভার্সিটির শিক্ষকরা কিভাবে কি করে, এইসব জিনিসগুলো এখানে উঠে এসেছে। আর একটা সত্যি কথা বলি যে আমাদের, আমি গত কয়েক ইয়াতে যে দেখেছি যে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক, তাদের যে কর্মকাণ্ড, তারা যে লবিং বা বিভিন্ন ইয়ে করে আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলোকে একদম নষ্ট করে ফেলেছে, পরিবেশগুলো একদম নষ্ট করে ফেলেছে। আমি, আমাদের সময় এক স্যার ছিল, আমাদের সেই স্যারের ভার্সিটিতে এসে সে সারা জীবন শুধু কারক পড়াইছে। হ্যাঁ, কারক পড়ানোর পরে বলে কি আমার মতো কারক তোমাদেরকে আর কেউ পড়াইতে পারবে না। তো যাই হোক, ওনার ভার্সিটিতে ইয়া হওয়ার যোগ্যতা কি ছিল, সে দেয় ভাইবা বোর্ডে গিয়ে দেখাইছে ছাত্রলীগের ছেলেরা তারা পিটাইছে, শার্ট খুলে দেখাইছে পিঠে দাগ আছে, ওটা দিয়ে তার চাকরি হয়ে গেছে। তো এই যে অ্যাকশন, আবার এই যে আমরা গত কয়েকটা ইয়ে ধরে কি দেখছি যে ছাত্রলীগ না করলে, ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা না থাকলে তাকে চাকরি দেওয়া হচ্ছে না।
কে কত বড় ছাত্রলীগ নেতা ছিল সেটাই নিয়োগে আসল বিষয় হয়ে ওঠে। আমাদের ভার্সিটির ভিসি গুলারে নিয়োগের আসল ইয়া কি ছিল, সে কি আওয়ামী লীগের কোন জায়গায় কোন ইয়াতে কিভাবে কি ছিল সেগুলা, কিন্তু হওয়া উচিত ছিল অন্যটা, যে একজন ভার্সিটির ভিসি হবে, সেই ভিসির কতগুলো গবেষণা আছে, কত সেই গবেষণাগুলো কতটুকু সাইটেশন আছে, হ্যাঁ তার কি কি ধরনের কাজের অভিজ্ঞতা আছে, হ্যাঁ এই সব বিষয়গুলো আমাদের আলোচনার বিষয়গুলো, তো এইগুলো আমরা দেখি না। তো এই যে যে আমরা এখন মনে করতেছি যে গত কয়েক দশকে বুঝি এইরকম হয়েছে, কিন্তু এটা আগেও ছিল। যে দেখেন যে 1952-53 সালে যখন মুনির চৌধুরী এই নাটকগুলো লিখতেছে, আহমদ ছফা যখন এই যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে এসে গাভী বৃত্তান্ত উপন্যাসটা লিখলো, তখনই কিন্তু এই জিনিসগুলো ছিল। তা আপনারা এগুলো পড়বেন, পড়লে অনেক ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন। তো এই হচ্ছে তার এই বিখ্যাত এই তিনটা জিনিস সম্পর্কে আপনারা খুব ভালোভাবে মুনির চৌধুরী সম্পর্কে জেনে নিবেন। আবার মুনির চৌধুরী একটা আমাদের এই যে বাংলা ফন্ট টাইপ রাইটিং এরিয়া মুনির অপটিমা, হুম, ওটা হচ্ছে যে মুনির অপটিমা, মানে এটা হচ্ছে যে আমরা ওই যে টাইপরাইটার এখনো বিভিন্ন কোড বিল্ডিং এ গেলে এরকম ঠক খট 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 করে টাইপিং করে, ওখানে বাংলাতে লেখা যাইতো না আগে, সে বাংলা লেখার ইয়েতে তিনি প্রথমে এই কাজটা করছে। যেমন এই যে আমরা অব্রতে এখন খুব সহজে বাংলা লিখতে পারি, মেহেদী হাসান, আমি না, যে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, হ্যাঁ, সে যেরকম বাংলাতে ইয়ে করছিল। তো এই যে যে বিষয়গুলো তার দেখে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইয়া হয়ে আছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব শওকত ওসমান নিয়ে। তো শওকত ওসমান আমাদের একজন সাহিত্যিক, প্রাবন্ধিক, সমাজ চিন্তাবিদ। তো শওকত ওসমানের আসল নাম কিন্তু কি শেখ আজিজুর রহমান, এটা প্রায় পরীক্ষাতে আসছে, আপনারা এটা একটু ভালো করে দেখবেন, শেখ আজিজুর রহমান নামটা মনে রাখার চেষ্টা করবেন। শওকত ওসমানের আসল নাম হচ্ছে যে কি শেখ আজিজুর রহমান। তো তার জন্ম দেখা যাচ্ছে যে হুগলিতে, হ্যাঁ, কিন্তু মৃত্যু হয়েছে কোথায়, ঢাকায়। তো এই যে তার লেখনীতে মানবতাবাদ, প্রতিবাদ, সমাজের সার্থক প্রকাশ, এইসব জিনিস বেশি ফুটে উঠেছে, ব্লা ব্লা ব্লা, এগুলো আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তিনি কি কি লিখছেন। তার একটা স্পেশালিটি ছিল যে তার লেখায় ব্যঙ্গটা এবং ভালো ছিল। যেমন তার উপন্যাস কৃতদাসের হাসি, এই কৃতদাসের হাসি, হ্যাঁ, এখানে একটা হাফসি কৃতদাস এবং বাদশাহ হারুনুর রশিদের প্রেক্ষাপটে তিনি এটা দেখাইছেন যে কিভাবে একজন কৃতদাসের হাসি ইয়া হয়েছে। তো এটার জন্য তাকে কিন্তু কি আদমজী পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পরবর্তীতে যখন এটা জানা গেল যে এই কৃতদাসের হাসি দ্বারা আসলে কি করা হয়েছে, মানে আইয়ুব খানকে ব্যঙ্গ করা হয়েছে, হ্যাঁ, তখন তার এই এটাকে কি করা ফেরত নিয়ে নেওয়া হয়, কৃতদাসের হাসি। এই হচ্ছে আমাদের পাকিস্তান আমলের মাথা মোটা ইয়াদের কাজ ছিল আর কি। তো আহ আমাদের এই কৃতদাসের হাসিতে মূলত কৃতদাস এখানে তিনটা চরিত্র, যে কৃতদাস, যে হাফসি কৃতদাস তিনি, বাদশাহ হারুনুর রশিদ এবং আহ মেহেরজান, হ্যাঁ, স্ত্রী, কৃতদাসের স্ত্রী মেহেরজান। এই কৃতদাসের স্ত্রী মেহেরজানকে আহ মানে ঘটনাটা হচ্ছে এরকম যে একদিন মেহেরজান আর ওই কৃতদাসের তাদের বিয়ে হয়েছিল গোপনে। তো একদিন বাচ্চা ওই ওই তারা ওই গোপনে রাত্রেবেলা বাগানে দেখা করতে আসছে, হাসি ঠাট্টা করতেছে, স্বাভাবিক যেরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে। তখন সেখানে বাদশাহ হারুনুর রশিদ তাদের হাসিটা শুনে, এবং এই হাসি শুনে বাদশাহ হারুনুর রশিদের কাছে মনে প্রশ্ন আসলো যে আমি এই যে এরকম একটা অর্ধ পৃথিবীর শাসক, আমার মনের ভিতরে শান্তি নাই, আমি হাসতে পারতেছি না, আর কিন্তু এভাবে খোলা প্রাণ খুলে কে হাসে, তার হাসি আমার দেখতে হবে। তো এই কথা বলার পর তাকে কৃতদাস এই যে বাদশাহ হারুনুর রশিদকে, হারুনুর রশিদ এসে তখন কি করে, এই যে উম কৃতদাস, হাবশী কৃতদাস, হ্যাঁ, তাকে আহ কি করে, বন্দি করে, বন্দি করে তার স্ত্রীকে নিজে বিয়ে করে, এবং কৃতদাসকে প্রথমে অনেক ধন দৌলত দেয়, কিন্তু তার ভিতরে ওই যে তার স্ত্রীকে নিয়ে গেছে, সেটা নিয়ে যাওয়ার কারণে কৃতদাসের ভিতরে হাসি আসে না। তো এটাতে মূলত দেখা যায় যে কি বাংলাদেশটা হচ্ছে যে সে মেহেরজান, কৃতদাস হচ্ছে সেই দেশের জনগণ, আর হারুনুর রশিদ ছিল পাকিস্তানের প্রতিনিধি, মানে বা প্রতীক। ওকে, বাংলাদেশ একটা দেশ, এখানে মানুষকে বন্দি করে রাখছিল আইয়ুব খান। তো বাংলাদেশ মেহেরজানকে কি করে রাখছে,
নিজের কাছে নিয়ে রাখছে কে? আইয়ুব খান। আর এদিকে আমাদের জনগণ কৃতদাস। ওকে, তারা হাসতে পারে না। এই যে যে আইয়ুব খান শুধুমাত্র ইয়েকে বলছিল যে তোমাদের দেশে আমি 10টা না বা 10-12টা কি বানাই দিব, পদ্মা সেতু বানাই দিব, তোমরা পাকিস্তানের সাথে থাকো। তারা সবকিছু দিত, কোনো সমস্যা হইতো না, কিন্তু আমাদের স্বাধীনতাটা দিত না। এই কারণে ইয়াহিয়া খান কিন্তু বলছিল আমি এই দেশের মাটি চাই, মানুষ চাই না। হ্যাঁ। তো যাই হোক, এরপরে তার আরেকটা বিখ্যাত উপন্যাস জননী, মায়ের সংগ্রাম ও আত্মত্যাগ। এই জননীটা নিয়ে অনেকগুলো ইয়ে আছে। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা উপন্যাস আছে জননী, কিন্তু দুইটা ভিন্ন। এখানে জননীতে দেখা যায় একটা মা তার হাজবেন্ডের ইয়ে হওয়ার কারণে বাচ্চাদেরকে নিয়ে সে যে সংগ্রামটা ইয়ে করে, এবং শেষ পর্যন্ত মা তার বাচ্চাকে রেখে আত্মহত্যা করে, এরকম একটা ঘটনা নিয়ে জননী ইয়েটা লেখা হয়েছে। আরেকটা হচ্ছে যে চৌরঙ্গী, জাহান্নাম হইতে বিদায়, রাজা উপাখ্যান। এগুলো তার অন্যান্য উপন্যাস। জাহান্নাম হইতে বিদায়, রাজা উপাখ্যান। তার আরেকটা ইয়া ছিল, দুই সৈনিক, আর্তনাদ। এগুলো তার বিখ্যাত ইয়া। তার তার প্রথম উপন্যাস হচ্ছে বনিয়াদম। ওকে, এগুলো একটু আপনারা আপনাদের গাইড বই আছে, ওখানে আপনারা দেখতে পারেন। তার আরেকটা এখানে একটা গুরুত্বপূর্ণ ইয়া, জলাঙ্গি। হ্যাঁ, জলাঙ্গি তার বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। এছাড়াও তার প্রবন্ধ আছে জাহান্নামের কথা, সমাজ ও সাহিত্য, সাহিত্যে রাজনীতি। হ্যাঁ, ঈশ্বরের আবার ইয়ে আছে। তো এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে। এরপরে আসে আমাদের শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার তিনি একজন সাংবাদিক ছিলেন, শহীদ বুদ্ধিজীবী ছিলেন এবং সাহিত্যিকও ছিলেন। তার জন্ম ফেনীতে। শহীদুল্লাহ কায়সার কিন্তু কার ভাই ছিল মনে আছে? কার ভাই ছিল দেখি বলেন। শহীদুল্লাহ কায়সার কার ভাই ছিল? জহির রায়হানের ভাই ছিল। ভেরি গুড। তাহমিনা আক্তার আছেন না ঘুমাই গেছেন? আচ্ছা, তারপর আর কে কে আছেন দেখি? মনির, স্বপ্নীল, মোহাম্মদ শারমিন রহমান। ওকে। তো এই 14 ডিসেম্বর এই তাদেরকে ইয়ে করা হয়, হত্যা। শহীদুল্লাহ কায়সারকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। তো শহীদুল্লাহ কায়সারের পুরো নাম আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। এখানেও তিনি তার নামটা পরিবর্তন করেছেন। এটা সব সাহিত্যিকরাই করে। সব সাহিত্যিকরা তাদের লেখনী যখন একটা ইয়ে হয়, নিজস্ব একটা স্টাইল তৈরি করার জন্য, স্বাতন্ত্র্য তৈরি করার জন্য সেটা করতে পারে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো গিয়ে, যারা গুণী মানুষ তারা করলে জিনিসটা ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু যারা নাম পরিবর্তন করে ভাব নেওয়ার চেষ্টা করে তখনই বিরক্তিকর লাগে। হ্যাঁ, এরকম আপনার অনেককে দেখবেন যে বাপ মা একটা নাম দিছে, সে বাপ মার নাম তার পছন্দ না, সে নাম চেঞ্জ করে অন্য ধরনের একটা নাম রাখছে। তুমি ভাই একটা কিছু হইয়া তারপর নাম চেঞ্জ করো না। নাম তো মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে। হ্যাঁ, নামটা হচ্ছে একটা মানুষের কর্মের উপরে ভিত্তি করে তার ব্র্যান্ড। পার্সোনাল ব্র্যান্ডিং যেটা হয়। তো যাই হোক, শহীদুল্লাহ কায়সারকে লেখা তার যে বিখ্যাত সাহিত্যকর্ম, তার সারেং বউ। সারেং বউ, আপনার একটা গান শুনছেন? ও রে নীল দরিয়া, আমায় দে রে দে সারিয়া। নাম শুনছেন? গানটা শুনছেন কেউ? জি স্যার। এটা এই যে সারেং বউ, এই উপন্যাস অবলম্বনে যে ইয়েটা করা হয়েছিল, ওটা কি বলে, মুভিটা তৈরি করা হয়েছিল। সেই মুভিতে এটা কি গানটা ব্যবহার করা হয়েছিল। তো আহ স্যার বাংলা অনেক কঠিন, মনে থাকে না। হ্যাঁ, বুঝি নাই। বাংলা অনেক কঠিন স্যার, মনে থাকে না এত কিছু। মনে থাকে না আসলে। আহ, কিছু করার নাই। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কেনই প্রশ্নগুলো আমার বিসিএস প্রশ্নে আসে, সাহিত্য থেকে, এটা থেকে, এত কিছু এত কিছু। হ্যাঁ, মনে রাখবেন আপনাকে একজন বিসিএস ক্যাডার হতে হবে। ওকে, একজন বিসিএস ক্যাডারকে যখন হতে হবে তাকে অনেক বিষয় মাথায় রাখতে হবে, অনেক বিষয়। আপনি বাকি 100 জন মানুষ যেভাবে চিন্তা করে আপনি সেভাবে চিন্তা করতে পারবেন না। 100 জন না, বাকি 1000 জন মানুষ যেভাবে চিন্তা করে আপনি সেভাবে চিন্তা করতে পারবেন না। আপনাকে আরো অনেক বিষয় চিন্তা করতে হবে, অনেক বিষয় আপনার মাথায় রাখতে হবে। সবগুলো মিলিয়ে স্যার তারপর
একটা ডিসিশন নিতে হবে। এই কারণে এই যে আপনার ব্রেইনে এত কিছু রাখার মতো একটা প্রেশার আপনি নিতে পারতেছেন কিনা, সেটাই হচ্ছে টেস্ট করা হয় এগুলোর মাধ্যমে। হ্যাঁ, কিছু স্যার বলতে আমার চাচ্ছি। জন্য পিলিটিকাই কষ্টকর। ভাই প্রিলিটিকা কেন পিলিটিকা কষ্টকর আমার, হবে? কোনো কষ্টকর না, আপনি ভালো করে আমি পড়েন। মনে করি স্যার, হ্যাঁ, আমি মনে করি আমি রিটেন ভালো করব, ভাইবা তো ভালো করব, কিন্তু পিলিতে টিকতে পারলেই হয়েছে আমার। এটা তো আমারও ছিল। আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে কি, আমি প্রিলিতে পাশ করতে পারলেই আমার বিসিএস হয়ে যাবে। এবং বিলিভ মি অর নট, প্রথম 2বার আমি প্রিলিতে আসি নাই, তৃতীয়বার প্রিলিতে আসছি, রিটেনে বসছি, আমি দিছি। আমার কাছে স্যার রিটেন ব্যাপার না, কিন্তু পিলি খুব কষ্ট হইতেছে স্যার। মানে টিকতে পারলে, একবার টিকতে পারলে হয়েছে স্যার। পাশ করতে পারবেন, তাহলে ডেফিনেটলি আপনি একজন বিসিএস ক্যাডার হইতে পারবেন। আপনাকে এখন শুধু ধৈর্য ধরে প্রিলি পাস করার জন্য ওয়েট করতে হবে। প্রিলিটাতে আমি বললাম তো 90% হচ্ছে পরিশ্রম, 10% ভাগ্য। ওকে, এখানে যদি এমন হইতো 50% ভাগ্য 50% পরিশ্রম, তাহলে এটা ভাগ্যের উপর পুরোপুরি ছেড়ে দেওয়া যেত। আর আমি যেটা বিশ্বাস করি, একটা কোরআন শরীফের আয়াত আছে যে আল্লাহ কাউকে তার যোগ্যতার বেশি দেয় না, বা তার ক্যাপাবিলিটির বেশি কিছু দেয় না। আপনি সব আপনার ক্যাপাবিলিটি বাড়ান, আপনার ক্যাপাবিলিটি বাড়াইলে অবশ্যই আল্লাহ আপনাকে বড় কিছু দিবে। আপনি যদি মনে করেন যে কি আপনার হচ্ছে না, তার মানে আপনার ক্যাপাবিলিটি আপনি বাড়াইতে পারতেছেন না। আপনাকে বাড়াইতে হবে, আপনার পড়ার গতি বাড়াই দেন, আপনার আহ, আরো বেশি ডিটেলসে পড়া শুরু করেন, আপনি আরো বেশি এফোর্ট দেন, আপনার কি কি বিষয়ে দুর্বলতা আছে সেগুলোতে এফোর্ট দেন বেশি। হ্যাঁ, বাংলা এগুলো বারবার রিভিশন দেন, 1বার 2বার পড়লে হবে না, বারবার রিভিশন দেন। আমি যেগুলা যেগুলা পড়াচ্ছি শুধু সেগুলা মনে করেন, আমি এই যে এখন যে কয়েকজন সাহিত্যকর্মের সাহিত্যিকদের আলোচনা করতেছি, তাদের বিষয়ে ডিটেলস পড়ার চেষ্টা করেন। এইভাবে দেখবেন যে আপনি আস্তে আস্তে একসময়, আপনি একবার পড়লে তো সব মনে থাকবে না। ফটোগ্রাফিক মেমোরি না তো আপনার, টেসলা বা ওই যে শেরে বাংলাকে ফজলুল হকের মতো তো আপনার ফটোগ্রাফিক মেমোরি নেই যে একবার পড়ছেন সারা জীবন আর ভুলবেন না। আমাদের 99.99% মানুষেরই ইয়া যে এরকম যে মানুষ ভুলে যায়। এটা কোরআন শরীফে আছে। আমাদেরকে কোরআন শরীফ নিয়মিত পড়তে কেন বলা হয়েছে? মূল কারণটা হচ্ছে আমরা ভুলে যাই, এবং ভুলে যাই দেখে আমাদের কোরআন শরীফ হাদিস যত বেশি আমরা পড়বো, তত বেশি আমাদের মনে পড়বে যে আমাদের এই জিনিসটা এভাবে করতে হবে, এই জিনিসটা এভাবে করতে হবে। ওকে, তো এটা আপনি মাথায় রেখে, এটা কোনো টেনশনের কিছু না, মানুষ মাত্রই স্বাভাবিক, ভুলে যাবে, কিন্তু আপনাকে বারবার এগুলো রিভিশন দিতে হবে। ওকে, তাহলে দেখবেন যে আপনি ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনার যেহেতু বিশ্বাস আছে যে আপনি কি একজন রিটেনে বসলে আপনি পাশ করতে পারবেন, তাহলে ডেফিনেটলি আপনার বিসিএস আপনার জন্য ওয়েট করতেছে। কেউ একজন আপনার জন্য, আল্লাহ আপনার বিসিএস দেওয়ার জন্য হয়তো বসে আছে, আপনি শুধু কষ্ট নষ্ট করে পিলিটা পাশ করেন। যাই হোক, তার স্যার আরেকটা দোয়া করবেন। হম তার বিখ্যাত আরেকটা উপন্যাস হচ্ছে সংসপ্তক। সংসপ্তক তার বিখ্যাত উপন্যাস। হ্যাঁ, আম, এই সংসপ্তক নিয়ে একটা নাটক আমাদের ইউটিউবে বিটিভিতে অনেক আগে দেখাইতো, আমি তখন ছোট ছিলাম। আমরা সারাদিন মানে পুরা সপ্তাহ বসে থাকতাম যে এই কখন এই ইয়াটা দেখানো হবে। তো এখানে হুমায়ুন ফরিদি, হ্যাঁ, আর অন্যান্য আরো অনেকে, মামুনুর রশিদ আর অনেকে অভিনয় করেছে। সংসপ্তক মানে কি? সংসপ্তক মানে হচ্ছে যার পরিবর্তন হয় না। হুম তো এই যে 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 তার নীতিতে সারা জীবন মানে অটল থাকে, তাকে বলা হয় সংসপ্তক। তো এখানে ভাষা আন্দোলন ছাড়াও, এখানে আমাদের ভাষা আন্দোলন ছাড়াও আরো অন্যান্য আরো অনেক বিষয়, সামাজিক যে কুসংস্কার, হ্যাঁ, বা সামাজিক ইয়ার কারণে কেউ কেউ যখন অনেক বেশি লাভবান হয়ে যায়, হ্যাঁ, এইসব ধর্মকে নিয়ে ব্যবসা করে কেউ কেউ অনেক বেশি ইয়ে করতেছে, এইসব বিষয়গুলো এখানে উঠে আসছে। তো সাংবাদিকতার ইয়েতে আমাদের শহীদুল্লাহ কায়সার সংবাদ পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছিলেন। ওকে, সেই সংবাদ ইয়াতে তিনি কাজ করার পাশাপাশি তিনি বাম রাজনীতিতে সংযুক্ত ছিলেন, এবং বাম রাজনীতিতে সংযুক্ত থাকার কারণে তার সবগুলো লেখাতেই আমরা কিন্তু কি এমন একটা ইয়ে দেখি যে যেখানে এমন একটা সমাজ ব্যবস্থা দেখি যে সমাজে কোনো কি থাকবে না, শ্রেণীভেদ থাকবে না। আমাদের বাম রাজনীতির মূল যে কনসেপ্ট, যে শ্রেণীভেদ থাকবে না, তারা কথায় কথায় কিন্তু শ্রেণী সংগ্রাম কথাটা বলে, এই শ্রেণী সংগ্রামটা থাকবে না। যেমন আমাদের এই যে 24-এর আন্দোলনের
সবচেয়ে অভিযাত্রী বাংলা বই কিনে আনছে, ভেরি গুড। বই একটা পড়বেন না, কয়েকটা পড়বেন। ইন্টারনেট থেকে এখন অনেক কিছু জানা যাচ্ছে, ইন্টারনেটও সার্চ দিবেন, ওখান থেকে পড়বেন। তবে একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করি, আপনারা কিন্তু চ্যাট জিপিটি থেকে পড়বেন না, একদম টোটালি। কারণ হচ্ছে যে চ্যাট জিপিটিতে অনেক ভুল ইনফরমেশন দেয়। হ্যাঁ, তারাও কিন্তু যাচাই বাছাই করে না। আপনি হয়তোবা বললেন যে ইয়ে করে, কিন্তু অনেক ভুল ইনফরমেশন দেয়। আপনাদের যাদের জানা নাই তারা অনেক কিছু হয়তোবা ভুলভাল করে যেতে পারেন। আপনারা এর চেয়ে ভালো হয় নেট সার্চ দিবেন। নেট সার্চ দিয়ে দেখবেন যে কি অনেক ধরনের আর্টিকেল লেখা আছে। মনে করেন শহীদুল্লাহ কায়সারকে নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছে, হ্যাঁ, অথবা ইয়াকে নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছে। যে কোনো এই যে দুই একটা আর্টিকেল পড়বেন, দেখবেন যে আর্টিকেল পড়ার কারণে আপনার এই যে তার সম্পর্কে ইনফরমেশন গুলো অনেক বেশি ভালো করে মনে থাকতেছে। ওকে, আপনারা সরাসরি গাইড থেকে শুধু ইনফরমেশন গুলো পড়বেন না। শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস গুলো হচ্ছে সারেঙ্গ, সঙ্গী, আকাশের নিচে মানুষ, সংসপ্তক, এভাবে পড়লে জীবনে মনে রাখতে পারবেন না। আপনারা প্রত্যেকটা উপন্যাসের ঘটনাটা কি পড়ার চেষ্টা করেন, অথবা এই বইটা কেন এই হয়েছে সেগুলো রিভিউ গুলো দেখেন। আপনারা ওই যে রকমারি.com যাবেন, রকমারি.com গিয়ে শহীদুল্লাহ কায়সারের লেখে সার্চ দিলে দেখবেন তার লেখা অনেকগুলা বই কি আসছে, একদম প্রচ্ছদ সহ চলে আসছে। সে প্রচ্ছদ গুলা দেখবেন, হ্যাঁ, একটু গুটাগুটি করবেন, দেখবেন যে আপনার এগুলো তো তখন বেশি মনে পড়তেছে। ভিজুয়ালাইজেশন আপনার সবসময় মনে রাখতে হবে যে পড়া মনে রাখার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি যত বেশি ভিজুয়ালাইজ করবেন আপনার চোখের সামনে ইনফরমেশন গুলোকে, তত বেশি আপনার এগুলো মনে থাকবে। ওকে, ওয়ার্ক স্মার্টলি নট হার্ডলি, একটা কথা সবসময় মনে রাখবেন, ওয়ার্ক স্মার্টলি নট হার্ডলি। আপনি এমনিতে পড়বেন গাইড বই থেকে, মনে থাকবে না। শহীদুল্লাহ কায়সারের কি কি বই আছে সেইগুলো একটু রকমারি.com গিয়ে সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন কি কি বই আছে। ওখানে অনেকগুলো রিভিউ দেয়, অনেক সুন্দর সুন্দর রিভিউ দেয় অনেকে, এগুলো একটু পড়েন। বা একটা নেটে সার্চ দিয়ে শহীদুল্লাহ কায়সারকে নিয়ে অনেক আর্টিকেল লেখা আছে নেটে, আপনি সার্চ দিলে চলে আসবে, ওগুলো একটু পড়েন, দুই একটা আর্টিকেল, দেখবেন যে আপনার ইনফরমেশন গুলো খুব বেশি মনে রাখছে। মানুষ দুইটা জিনিস খুব মনে রাখতে পারে, একটা হচ্ছে যা সে দেখে তা মনে রাখতে পারে, আর একটা হচ্ছে গল্প, সে গল্প বেশি মনে রাখতে পারে। আপনারা অনেক সিনেমা দেখেন, সিনেমার গল্প ঠিকই মনে থাকে, তাই না? কিন্তু এমনিতে কার সাথে কি কথা বলছিলাম, কি হয়েছে, এগুলো আমরা মনে রাখতে পারি না। তো এই জন্য আপনাকে গল্পের জন্য আর্টিকেল গুলো পড়তে হবে, আর ভিজুয়ালাইজেশনের জন্য ওই যে বিভিন্ন প্রচ্ছদ বা তার লেখা বিভিন্ন কি 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 আছে ওগুলো একটু দেখতে হবে। তাহলে দেখবেন যে আপনি আর ভুলে যাচ্ছেন না। ওকে, এগুলো আমার লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, তারপরে হচ্ছে যে সৈয়দ আলিউল্লাহ, শামসুল হক, হুমায়ুন আজাদ, তাদের সম্পর্কে একটু হালকা পাতলা আলোচনা করব। প্রথমে আসে আমাদের সৈয়দ আলিউল্লাহ। সৈয়দ আলিউল্লাহ আহ সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি মূলত কূটনীতিবিদ ছিলেন। চট্টগ্রামের ১৬ শহরে তার জন্ম, তার বাবা একজন জেলা প্রশাসক ছিলেন। তো সৈয়দ আলিউল্লাহর স্পেশালিটি কি ছিল? সৈয়দ আলিউল্লাহ মাত্র 3টে উপন্যাস লিখছে। তো 3টে উপন্যাসে একটা হচ্ছে যে লাল সালু, 1948 সালে। লাল সালু, প্যারিসে বসে তিনি এটা লিখছে। এবং এই লাল সালু যে আমরা কিন্তু সমাজে এখনো তার ইয়ে দেখি, সেখানে সে মাজারকে ব্যবসা, ধর্মকে উপজীব্য করে, হ্যাঁ, তিনি যে একটা আমাদের ওখানে মজিদ নামে যে চরিত্র, মজিদ, জমিলা, রহিমা, হ্যাঁ, কাদের ব্যাপারী, এই 3-4টা চরিত্রের মাধ্যমে পুরো একটা সমাজে আমাদের যে ধর্মের নামে যে কুসংস্কার যে ইয়া করে, মানুষ সহজে ধর্মের নামে মানুষকে খুব বেশি ইয়ে করে ফেলে, কাবু করে ফেলে, সেই কাবু করে নিজের ফায়দা হাসিল করে, হ্যাঁ, সেটা আমরা এখানে লাল সালু উপন্যাসে দেখি। এটা এখনো প্রচলিত আছে। সেদিনও ফেসবুকে না কোথায় যেন আমি একটা দেখলাম, এক মহিলা সাবান বিক্রি করতেছে, সাবান বিক্রি করতেছে, বলতেছে এই যে আমি মক্কার সামনে দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় আমি লাইভ করতেছি, এই যে আমাকে আমার প্রোডাক্ট অনেক ভালো, এই সেই এরকম এরকম করতেছে। ডেফিনেটলি আমি বিশ্বাস করি, আমি সাথে সাথে আমার মনে হয়েছে যে এটা একটা ফ্রড। এবং দেখেন মজার বিষয়, কয়েকদিন পরে দেখলাম যে ওই এটারে অ্যারেস্ট করা হয়েছে নাকি। তার যে সাবানে দিয়েছিল পুরাটা হচ্ছে ফ্রড, সাবানের একদম কোয়ালিটি খুবই ইয়া। তো এই যে যে ব্যাপারগুলো লাল সালু উপন্যাসে আমরা দেখতে পাই, যে মজিদ চরিত্রের মাধ্যমে, এই মজিদরা কিন্তু আমাদের সমাজে এখনো প্রচলিত। আজকের ঘটনায় দেখেন, এই যে যে ইহুদি পণ্য বর্জনের নামে যে মিছিল মিটিং করলো, তুমি মিছিল করো, পণ্য বয়কট করো,
তুমি লেখো, ইয়া করো, সমস্যা নাই। কিন্তু তুমি যে শোরুম গুলাতে যে ভাঙচুর চালাইছো, শোরুম গুলাতে গিয়ে লুটপাট করে আনছো, এটা তো ভাই তোমার উচিত হয় নাই। তুমি একটা চোর, তুমি তো ইমানদার না, তুমি একটা চোর। তুমি এই এই যে লাল মসজিদের মতো ধর্ম ফায়দা ইয়ে করে একটা ইস্যু তৈরি করে ওখানে গিয়ে লুটপাট করে আসছো। এদেরকে আসলে আইডেন্টিফাই করে করে সবগুলোর জেলে ঢোকানো দরকার। এরা কখনোই, ইসলাম কখনোই এরকম কিছু বলে না। গাজায় কি হচ্ছে না হচ্ছে, তুমি ঠিক আছে, ভালো, ফাইন, তুমি তার প্রতিবাদ করতেছো, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমিও প্রতিবাদ করছি। এ বলে তুমি আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালাবা নাকি? ওই বেটারা এখানে টাকা পয়সা ইনভেস্ট করছে না? তারা ফ্রাঞ্চাইজ আনতে বা ইয়ে আনতে তাদের টাকা পয়সা লাগছে না? তুমি পণ্য বয়কট করলে, তাদের ওখানে না যেতে পারলে, খাইতে পারলে, তারা তো এমনি ব্যবসা পড়ে যেত। তোমার যে ভাঙচুর চালানো কি দরকার? ভাঙচুর চালাইছো, আবার কি লুটপাট করে আবার তুই নিয়ে আসছো, তাহলে তুই তো পণ্য বয়কট করছ না, তুই তো পণ্য ডাকাতি করছিস। কথাটা এরকম আসে না? তো এই যে এরকম আমাদের বিষয়গুলা, লাল সালু এখনো আমাদের সমাজে জন্য গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েটে এটা পাঠ্য। তাই ইয়ে করছি, তাই আমি বলি যে আপনারা বাংলা বিশাল সাগরের মতো সবকিছু পড়ে কুলাইতে পারবেন না। এই জন্য আপনারা কি করবেন, এইচএসসির যে বইগুলো আছে, এইচএসসি বাংলা ফার্স্ট পেপার, হ্যাঁ, ওই বাংলা ফার্স্ট পেপার বইটা কিনবেন। এই বইটা কিনে ওখানে যতগুলা রাইটার আছে তাদের যে লেখনীগুলো আছে, এই রাইটারের লেখাগুলা, কবিতাগুলো, তাদের লেখক পরিচিতি গুলো, শব্দার্থ গুলো, হ্যাঁ, শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি, এগুলো বিস্তারিত পড়ে ফেলবেন, দেখবেন যে অনেক কমন পাচ্ছেন প্রশ্ন, অনেক প্রশ্ন কমন পাবেন। আমি একদম, যদি প্রশ্ন কমন না আসে, তাহলে আপনি আমাকে বলিয়েন। গাইড বই কেনার চাইতে ইংরেজি এইচএসসি বাংলা প্রথম পত্র যে বোর্ড বই আছে, হ্যাঁ, সেই বোর্ড বইটা কিনে আনবেন। আর বাংলা ব্যাকরণের জন্য এই এইচএসসিরই বাংলা ব্যাকরণের নির্মিতি, এই বইটা কয়েকজন রাইটারের বই আছে। এই বইয়ের ভিতরে আছে ডক্টর আমিনের, একটা বই আছে, ডক্টর আমিন প্লাস হায়াত মাহমুদ। তারপর আরেকটা আছে যে লেকচার পাবলিকেশন, হ্যাঁ, এই লেকচার পাবলিকেশন, হায়াত মাহমুদের এটা। আরেকটা বই রিসেন্টলি আমার হাতে আসছে, সেই বইটা আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে যে এটা তরঙ্গ সিরিজের এই বইটা। ওকে, এটারই আমারই এক ব্যাচমেট এটা বইটা লিখছে, আমি ভিতরে উল্টাপাল্টে দেখছি, খুব ভালো বই। হ্যাঁ, এটাও আপনি পড়লে এখান থেকে অনেক কিছু ব্যাকরণ সম্পর্কে ইয়ে করবেন। তবে আপনারা যদি বলেন যে কোনটা বেস্ট, বেস্ট হচ্ছে যে এটা বিসিএস এর জন্য যদি আপনি ইয়ে করতে চান, ডক্টর আমিনের যে বাংলা ব্যাকরণ বইটা আছে বা হায়াত মাহমুদের বইটা আছে, সেই বইটা আপনারা দেখতে পারেন। এই দুইটা বই পড়লে বাংলা একদম আপনার আর কিছু পড়া লাগবে না। তারপর লাল সালু উপন্যাস ছাড়া আরো দুইটা উপন্যাস লিখছে, চাঁদের অমাবস্যা, এবং আরেকটা লিখছে কাদো নদী কাদো, কাদো নদী কাদো। এই তিনটা উপন্যাস মাস্টারপিস, মাত্র সারা জীবনে মাত্র তিনটা উপন্যাস লিখছে, এবং এই তিনটা উপন্যাসই মাস্টারপিস হয়ে গেছে। এই সৈয়দ ওয়ালিউল্লাহর আরেকটা স্পেশালিটি ছিল যে তিনি চৈতন্য প্রবাহ রীতি, বাংলা সাহিত্যে চৈতন্য প্রবাহ রীতির কি করেছিলেন, আহ প্রয়োগ করেছিলেন। মাহাদি হাসান, হ্যাঁ বলেন। মাহাদি হাসান মনে হয় কিছু বলতে যাচ্ছেন, বলেন। মোহাম্মদ শারমিন রহমান। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার আমাদেরকে প্রথম মাসে বাংলা প্রথম পত্রের যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল মধ্যযুগে, সেখানে আমাদেরকে একটা বই পিডিএফ আকারে দেওয়া হয়েছিল। বাংলা স্নাতকোত্তর সিবিসিএস কার্যক্রম। আর মেবি বইটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে। আহ আমি বুঝতে পারছি না স্যার আসলে ওখান থেকে প্রেস করা নাকি ওখান থেকে প্রকাশিত। তো এই বইটা কি স্যার হচ্ছে মানে পিডিএফ ছাড়া হার্ড কপি কি কিনতে পাওয়া যাবে? আচ্ছা, কি বই দিছে এটা তো আমি, আচ্ছা ইমরান ভাই আপনি কি আছেন? থাকলে আমাকে বইটা কি বই দিছেন একটু আমাকে দেখান তো।
আসলে আমার কনসার্নে নাই কি বই দেওয়া হয়েছে, এটা হয়তো বা কেউ কালেকশন করছে, ভালো লাগছে, সে হয়তো বা শেয়ার করছে আর কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, পারলে আপনি নাহলে আমাকে একটু ইনবক্স করে দিয়েন হোয়াটসঅ্যাপে, আমি বইটা দেখবো। বইটা দেখে আপনাকে আমি একটা ফিডব্যাক দিতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01715681586, এই নাম্বার আমার সাথে স্যার যোগাযোগ। আরেকবার। হুম, লিখে দিছি আমি, এই যে স্ক্রিনে লেখা আছে। ও ও, স্যার আচ্ছা। বাংলা বরফ গলা নদীর আচ্ছা, আমরা এরপরে আসি। তার আরেকটা ইয়ে ছিল, যে বহিপীর। তার আরেকটা বিখ্যাত নাটক বহিপীর। এটা হচ্ছে যে বহিপীর। স্যার চৈতন্য প্রবাহ রীতি সম্পর্কে যদি কিছু একটা বলতেন, মানে এটা টার্মটা নতুন মনে হচ্ছে। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। চৈতন্য প্রবাহরীতি এটা হচ্ছে যে এরকম, আমরা সবাই সার্ভাইভ করতে চাই, এবং সার্ভাইভ করতে গিয়ে তখন আমরা আহ পাপ পুণ্য এসব জিনিস আর কি করি না, কেয়ার করি না, এবং নিজের ডিসিশনটা উপরে টিকে থেকে নিজে যেটা ডিসিশন নিয়েছি সেটাকেই টিকে থাকার ইয়ে হিসেবে যখন আমরা ব্যবহার করি, তখন সেটাকে বলা হয় চৈতন্য প্রবাহ। তো আমরা লাল সালু উপন্যাসে দেখি যে মজিদ, সেখানে সে আহ, একজন আহ, হুজুর, সে মাদ্রাসায় পড়ালেখা করছে, কিন্তু সে এসে কি করছে, নিজেকে টিকে থাকার জন্য সে মাজার পুরাতন কবরকে মদাচ্ছের পীরের কবর বলে সেখানে একটা মাজারের ইয়া শুরু করে। সে জানে যেগুলো সব ফ্রড, কিন্তু সে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, ভালোভাবে থাকার জন্য, হ্যাঁ, সেই জিনিসগুলো করেছে। আবার চাঁদের অমাবস্যাতে আমরা দেখতে পাই যে ওখানে আরেফ আলী, সে একটা সম্ভ্রান্ত গেরস্ত পরিবারের আহ, হুজুর হিসেবে থাকে, কোরআন শরীফ পড়া এবং একটা স্কুলে চাকরি করে। তো সেখানেই এক আহ, আহ, খুনের সাথে সেদিন সে জড়িয়ে যায়। তো খুন করে আরেকজন, কিন্তু সে দেখে ফেলে, কিন্তু সে এটার প্রতিবাদ না করে সে খুনের ওই লাশটাকে গুম করে ফেলতে সাহায্য করে। তো পরবর্তীতে তার ভিতরে একটা ইয়া তৈরি হয়, যে দ্বন্দ্ব তৈরি হয়, সে কাজটা কি ভালো করলো নাকি খারাপ করলো। হ্যাঁ, তো একটা সময় গিয়ে সে থানায় গিয়ে বলে যে কি এরকম একটা খুন হয়েছে, এবং এই খুনের ইয়াতে আমি সহযোগী ছিলাম, অমুক এই খুনটা করছে। কিন্তু এই যে সেই ডিসিশনটা নিছে, এটাতে সে জানে যে তার চাকরি চলে যাবে, তার জেল হবে, তার বুড়ো মা বিপদে পড়বে, ঠিক আছে, এই সব কিছু বিবেচনা করেও সে ওই যে মন থেকে শান্তি পাচ্ছিল না বলে একটা সময় গিয়ে সে ওইটা ডিসিশন নেয়। এই যে সবকিছু এর বিরুদ্ধে গিয়ে নিজের যে সবচেয়ে বড় শত্রু কারা? আপনাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব। আপনি কি রে বিসিএস প্রিপারেশন নিচ্ছিস, কি বিসিএস ক্যাডার, কি অবস্থা, এরকম এরকম অনেক কথা বলবে। হ্যাঁ, এই জন্য আপনাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনাদের বন্ধুরা। তো যারা এসব কথা বলবে তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। ওকে? তো এই যে আপনি এইগুলা না শুনেও আপনারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন, এটা হচ্ছে একটা চৈতন্য প্রবাহ রীতি বা চৈতন্য প্রবাহ। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? কারো কোনো প্রশ্ন আছে আর? ওকে, কে কি বললো এটা আপনাদের দেখার দরকার নাই, আপনারা আপনার মতো করে ইয়ে করেন। মনে রাখবেন যে আপনার এটা একটা বিসিএস একটা সাধনা, আপনি কোনো বিসিএসটা সাধনা, এই সাধনা করতে গেলে আপনাকে গায়ের চামড়া গন্ডারের মতো করতে হবে, কানে সোনা বাদ দিতে হবে। আপনার শুধু ওই যে রেসের ঘোড়ার মতো, রেসের ঘোড়ায় যে ঠুলি পরায় কেন জানেন? রেসের ঘোড়ায় ঘোড়ার চোখের উপরে ঠুলি থাকে যাতে সে শুধু সামনের দিকেই তাকাতে পারে,
এদিক ওদিক যাতে না থাকে, আপনাকে ঠিক ওভাবে শুধু আপনার বিসিএস কে ফোকাস করে পড়ে যেতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি ওই এখন মনে করেন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, হঠাৎ করে মনে হলো না আমি ব্যবসা করি, আবার 2 দিন পরে মনে হলো না একটা ইয়া করি, দেশের বাইরে চলে যাই স্কলারশিপ নিয়ে, আপনার কোনোটাই হবে না। আপনি শুধু বিসিএস টার্গেট করছেন, শুধু বিসিএস কে নিয়ে লেগে থাকেন, আপনার বিসিএস হবে, বিসিএস না হইলেও আপনার অন্য একটা চাকরি হবে। ওকে। আর বাংলাদেশে ভাই, বাংলাদেশের পার্সপেক্টিভে সরকারি চাকরি নিচ্ছে সব, এই যে যত কিছু বলেন না, এই যে আমরা পরশুদিন আমরা একটা স্কুলের ইয়ে করলাম, প্লাটিনাম জুবলি করলাম, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, অনেক বন্ধু বান্ধব আসছে, অনেক কিছু আসছে, তাদের সাথে সবার কিছু শেয়ার করে দেখলাম যে আমরা যারা সরকারি চাকরি করি তারা যতটা আরামে আছি, যতটা সেফে আছি, বাকিরা এতটা সেফে নাই। সব সময় একটা টেনশন তাদের ভিতরে কাজ করে। আর আমরা তো আলহামদুলিল্লাহ মরলেও আমাদেরকে 30,000 টাকা শুধু দাফন কাফন করার জন্য দিবে সরকার। মরার পরে, আমি মরার পরে, হ্যাঁ, আমার বউয়ের যতদিন বাইসা থাকবে, সে যদি বিয়ে আর একটা না করে, সে সে পেনশন পাবে। তো এই যে এরকম কোন প্রাইভেট ইয়াতে দিবে, প্রাইভেট ইয়াগুলোতে কি করে, একদম প্রস্টিটিউটের মতো, শুনতে খারাপ লাগবে, প্রস্টিটিউটতে কি হয়, যতদিন পর্যন্ত যৌবন থাকে ততদিনই তাদের দাম থাকে। তো প্রাইভেট সেক্টরে যতদিন পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, সার্ভিস দিতে পারবেন, ততদিন আপনার দাম থাকবে, এরপরে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু গভর্নমেন্ট জবে আপনি এটাকে করবে না। গভর্নমেন্ট জবে আপনাকে আপনার মৃত্যুর পরেও আপনার ফ্যামিলিকে সার্ভিস দিয়ে যাবে। আপনার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে, সেই প্রতিবন্ধী সন্তানও পেনশন পাবে আজীবন। তো এই যে এরকম ফ্যাসিলিটিস আর কোথায় পাবেন আপনি? এজন্য যেভাবে হোক, এখনো সময় আছে, আপনারা যারা ইয়ে করতেছেন, যেভাবে হোক দাঁত কামড়া মাটি কামড়া হলেও বিসিএস কে টার্গেট করে ইয়ে করেন, আর সবকিছু বাদ দিয়ে দেন। এই উদ্যোক্তা উদ্যোক্তা এগুলো সব ফাউল। আপনি ভাই জ্ঞানী হওয়ার জন্য পড়ালেখা পরে করতে পারবেন, আফটার 30 আপনি জ্ঞান হওয়ার জন্য সারা জীবন আছে, তখন পড়াশোনা করেন। আমি এখন প্রচুর পড়াশোনা করি, অনেক জ্ঞানী জ্ঞানী কথা লিখে ফেসবুকে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বিফোর 30, আপনি যতক্ষণ না পর্যন্ত বিসিএস হইতেছে, আপনি শুধু ওইটার জন্য পড়াশোনা করেন। ওকে। তো যাই হোক, বহিপীর, এই বহিপীরের কাহিনী হচ্ছে সে বইয়ের ভাষায় কথা বলে। তো যেহেতু পীরের অনেক জায়গা থেকে ফলোয়ার থাকে, সেই পীর এক একজনের সাথে এক এক ভাবে কথা বলতে পারে না, সেই জন্য সে কি করলো, বইয়ের ভাষায় কথা বলা শুরু করলো। এই জন্য এটাই হচ্ছে ধর্ম ব্যবসা একটা বিষয় এখানে চলে আসছে। তো এটা আমাদের বহিপীরে বলেন, আর আমাদের সৈয়দুল্লাহ লেখার আসলে একটা বিষয় হচ্ছে যে কি, যে সে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন। এরপরে আসে আমাদের সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক আমাদের বিবিসি ওয়ার্ল্ডে, হ্যাঁ, বিবিসিতে যখন 1971 সালে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, বা স্বাধীনতার নাম বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা প্রথম যে বলছে, হ্যাঁ, স্বাধীন, স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ এখন স্বাধীন, সে ছিল সৈয়দ শামসুল হক। তো তার বিখ্যাত একটা উপন্যাস আছে, খেলারাম খেলেদা। খেলারাম খেলেদা, এই বইটা আপনারা যারা বয়স বয়স হয়েছে, ছোট বাচ্চাদের হাতে দিবেন না, নিজেরা পড়বেন। হ্যাঁ, এটা তার বিখ্যাত ইয়া। তার আরেকটা বিখ্যাত নাটক আছে, পায়ের আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা তার বিখ্যাত নাটক। আহ তাছাড়া তার আরেকটা বিখ্যাত একটা কবিতা আছে, নাটক আছে, সরি, একটা বিখ্যাত নাটক আছে, নুরুল দিনের সারা জীবন। তো খেলারাম খেলেদার এটা বিষয়বস্তু হচ্ছে যে একজন উপস্থাপক, সে নানা ধরনের মেয়েদের সাথে তার সম্পর্ক, সে তাদের সাথে ইটিস পিটিস করে, ওটা নিয়ে ইয়ে করা হয়েছে, কিন্তু এখানে কিছু সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। আবার পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা একটা নাটক, সেখানে দেখা যায় যে একটা গ্রামে পাকিস্তানি হানাদার আসছে, তো তাদের ইয়া করার জন্য কি করা হয়, আহ আহ, যে গ্রামের যে মাতব্বর বা ইয়া, সে কি করে, মোড়ল, সে তাদের বাসায় দাওয়াত দেয়, ওই তাদের সেবা যত্ন করে, খাওয়ায় দাওয়ায়, এবং দেখা যায় যে কি পাকিস্তানিরা ওই মোড়লেরই 2 মেয়েকে তুলে নিয়ে যায়, এবং একটা সময় ওই মেয়ে 2টা আত্মহত্যা করে, এবং মুক্তিযোদ্ধারা এসে পরে যখন জানতে পারে যে কি এই মোড়ল এরকম করছে, তখন এই মোড়লকে তারা ফাঁসিতে ঝুলায় দেয়। এই হচ্ছে কাহিনী, পায়ের আওয়াজ পাওয়া যায়। আর নুরুল দিনের সারা জীবন, এটা হচ্ছে যে রংপুরের একটা কৃষক বিদ্রোহ হয়েছিল। এই কৃষক বিদ্রোহ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কোন সশস্ত্র সংগ্রাম। মূলত ওই ইয়াদেরকে নিয়ে যুদ্ধটা হয়, আহ এবং পরবর্তীতে সেখানে নুরুল দিন ইয়ে হয়, মানে বন্দী হয়ে সে ইয়ে হয়,
তো এই হচ্ছে আমাদের রংপুরের ইয়া, জাগো বাহে কণ্ঠে সবাই, একটা বিখ্যাত ডায়লগ এই নুরুলদিনের সারা জীবনের ইয়াতে। আর এরপরে আসে আমাদের হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদকে নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু দেখা যায়। তার যে বিখ্যাত কিছু সবচেয়ে বড় অবদান হচ্ছে যে আপনারা তো সবাই তার লাল নীল দীপাবলি পড়ছেন, পড়েন এরকম কেউ আছেন? লাল নীল দীপাবলি পড়েন না এরকম কেউ আছেন? জি স্যার, আমি কি অনেক দেরি করে ফেলতেছি? ঘুম আসতেছে সবার? হ্যাঁ, আমি একটু লং টার্ম বেশি হয়ে গেছে মনে হয় না? তো হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলিতে আপনারা সবাই পড়ছেন। এছাড়াও তিনি আরো কিছু বই লিখছে। তার বিখ্যাত আরেকটা বই হচ্ছে নারী। হ্যাঁ, এই সেই নারী বইটা তিনি আহ ওখানে অশ্লীলতার দায় এটা নিষিদ্ধ হয়েছিল। তারপর তার আরেকটা 56,000 বর্গমাইল, পাকসার জমিনবাদ, হ্যাঁ, সবকিছু ভেঙে পড়ে আততায়ীদের সাথে কথোপকথন। বিখ্যাত তার অন্যতম বইগুলো হচ্ছে 56,000 বর্গমাইল, সব এবং পাকসার জমিনবাদ, সাতবাদ। আপনারা যদি প্রচন্ড ধরনের ইয়া না হয়ে থাকেন, মানে আপনার বিশ্বাস সহজে নড়বে না, এরকম যদি না হয়ে থাকে, তাহলে আপনার এই বইগুলো পড়বেন না। আর যদি মনে করেন যে না আপনার বিশ্বাস স্ট্রং আছে, এই বইগুলো পড়লে আপনার সমস্যা হবে না, হ্যাঁ, তাহলে আপনার এই বইগুলো একটু পড়ে দেখতে পারেন। এই 56,000 বর্গমাইল এটা বাংলাদেশের পার্সপেক্টিভে লেখা। পাকসার জমিনবাদ, এখানে পাকিস্তান থেকে বাংলাদেশের বিষয়গুলো এখানে চলে আসছে। হুম। এছাড়াও তার যে বিখ্যাত ভাষাতত্ত্ব, বাক্যতত্ত্ব, তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, তার আরেকটা বিখ্যাত বই। এবং মানে সত্যিকারে বাংলাদেশে কিন্তু সত্যিকারের নাস্তিকের খুব অভাব। অনেকে নাস্তিক নাস্তিক ভাব ধরে, কিন্তু কিছু একটা হইলেই পুরোপুরি 100% নাস্তিক হয়ে যায়। হুমায়ুন আজাদ ছিল সত্যিকারের নাস্তিক। সে এমন হয়েছে নাস্তিক যে মৃত্যুর পরে তার লাশটাকে যাতে ইয়ে করা না হয় সেটা তিনি বলে গেছে। তো এটা যার যার নিজস্ব ব্যাপার, আমরা এটা নিয়ে কোনো ইন্টারফেয়ার করতে পারি না। হ্যাঁ, সে যেহেতু তার বিশ্বাস অনুযায়ী সে যেটা বলে গেছে, আমরা সেটাকে সম্মান করা উচিত। এখন সে জবাব দিবে, আমরা যে বিশ্বাস করি, আমরা বিশ্বাসী যে আমাদেরকে, আমরা জবাব দিব, আমাদেরকে ইয়ে করতে হবে। হ্যাঁ, আর সে বিশ্বাস করতেছে তো সেটা, যিনি সৃষ্টিকর্তা তিনি তার বিচার করবেন। এটা আমাদের এখানে আমরা কি বলতে পারবো না। এই যে কয়েকদিন আগে একটা হইলো যে সানজিদা খাতুনের মৃত্যুতে নিয়ে অনেকে অনেক ধরনের ইয়ে লিখছে। হ্যাঁ, তো এইগুলা আসলে উচিত হয় নাই। এটা তার মৃত্যু, তিনি যেভাবে চেয়েছিলেন তার বিদায় হবে, সেভাবে তার বিদায়টা দেওয়া হয়েছে। এখন সে তার দেহ দান করে গেছে, এখন সে কি এটা কি করবে না করবে সেটা মেডিকেল সায়েন্সের ব্যাপার। আর তার সাথে সৃষ্টিকর্তা আহ, কি করে সেটা তার ব্যাপার, ওটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। আমরা কি মুসলমান হয়েছি দেখে যে আমরা মরলে কি বেহেস্তে যাবো এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি বিসিএস পাস কইরা, সরি, প্রিলি পাস কইরা, রিটিন পাস কইরা, ওইটা কি বলে, আপনি ভাইবা পাস কইরা, তারপরও আমি টেনশনে আছিলাম হয় না না হয়, হয় না না হয়। তা আমি যত কিছু করি না কেন, আমি মুসলমান হিসেবে আমাকে জানাজা দিয়ে ইয়ে করলে কি আমার ইয়ে হবে? হবে না। যেটা যার যারটা তাকে তাকে বিচারের সম্মুখীন হইতে হবে নিজের ইয়েতে। তো কে কি ভাবে ইয়ে হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় তার কর্মটা কি ছিল। ওকে। তো যাই হোক, এই তার লাল নীল দীপাবলিতে আপনি এই করছি কত নদী সরোবর, এই বইটা আপনারা কি পড়ছেন? লাল নীল দীপাবলি তো পড়ছেন, কত নদী সরোবর এটা কি পড়ছেন? কত জি নদী স্যার। সরোবর, হ্যাঁ, এই বইটা পড়বেন, তাহলে ব্যাকরণিক অনেক বিষয় আপনারা এখানে ক্লিয়ারলি জানতে পারবেন। আর হচ্ছে যে বাংলা সাহিত্যে কেউ এখন পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ব্যাকরণ লিখে দিতে পারে নাই। তো হুমায়ুন আজাদ ঘোষণা দিছিল যে তিনি একটা পূর্ণাঙ্গ ব্যাকরণ লিখবে, বাট আনফরচুনেটলি তার আগেই তাকে আহ চলে যেতে হয়। তাকে একাধিক ইয়ে করা হয়েছিল, কোপানো হয়েছিল। হুম। আহ মতের অমিল হইলে ভাই কোপাইতে হবে কিনা এটা আমি বুঝি না। হ্যাঁ, আমি মনে করি যে সে বই লিখে যেহেতু আহ একটা ইয়ে করছে, বইয়ের জবাব দিতে হবে বই দিয়ে। তুমি কোপাইলে তো সেটা হালাল হবে না। ওকে। যে যেভাবে ইয়ে করছে তাকে সেভাবে তুমি, সে বুদ্ধিবৃত্তিক একটা ইয়ে রাখছে, তুমি বুদ্ধিবৃত্তিক, মুসলিম স্কলাররা সে বুদ্ধিবৃত্তিক ভাবে তার অ্যান্সারটা দাও। হুম। সেভাবে আমাদের উত্তর দিতে হবে। তাকে মেরে ফেলবো, গলা কেটে ফেলবো, এটা তো ইসলাম সমর্থন করে না। তো যাই হোক, আমাদের আজকের আলোচনা আমরা অনেক কিছু আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আজাদ। আলোচনা করলাম শহীদুল্লাহ কায়সার সম্পর্কে, শওকত ওসমান সম্পর্কে, মুনির চৌধুরী এবং জহির রায়হান সম্পর্কে। তো
তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাস দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থেকে থাকলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন।